নমস্কার, ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে আমি তোমাদের সাথে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং তাদের সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংয়ের সহযোগিতায় যে আমরা অনলাইন টিউটোরিয়াল ক্লাসেস গুলো নিই, তার মধ্যে আমি তোমাদের সাথে এসে গেছি শতদল সাহা ফর দ্য সাবজেক্ট বিজনেস স্টাডিজ। এবার এই বিজনেস স্টাডিজ সাবজেক্টটা সম্বন্ধে প্রথমেই একটু তোমাদেরকে ব্রিফ করে দিই। এই সাবজেক্টটা অ্যাবসলিউটলি থিওরিটিক্যাল সাবজেক্ট এবং এর যে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, আমি অনেকবার যতবারই আমি তোমাদের সাথে ক্লাস করি, আমি তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু ডিসকাস করি। বিকজ কেন বলতো, এই থিওরিটিক্যাল সাবজেক্টটা সম্বন্ধে না আমাদের মনের মধ্যে প্রথম থেকেই একটা ভয় আছে যে অনেকটা মুখস্থ করতে হবে, অনেকটা পড়তে হবে, তাই জন্য আমরা প্রথম থেকেই সাবজেক্টটাকে অ্যাভয়েড করতে শুরু করি। আর যখন পরীক্ষার আগে একদম 3 দিন বা 4 দিন বাকি আছে পরীক্ষার, তখন মনে হয় বাবারে পাহাড় সম একখানা মাথার উপরে আমাদের বার্ডেন এসে গেছে, একটা চাপ এসে গেছে। এই সাবজেক্টটা কিন্তু অতটা কঠিনও নয়। কেন কেন কি আমরা অ্যাকাউন্টেন্সি বলো, ইকোনমিক্স বলো, এই সমস্ত যে সাবজেক্ট গুলো আমরা পড়ি, এর সাথে কিন্তু এই সাবজেক্টটা খুব রিলেটেড। কেন কেন কি আমরা যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা, আমাদের যারা কমার্স স্টুডেন্টস আছো তারা যে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা অ্যাকাউন্টেন্সিতে পড়ছো, সেটারই কিন্তু থিওরিটিক্যাল পার্ট আমরা এই বিজনেস স্টাডি সাবজেক্টে পড়ি। নাও আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে ডিসকাস করব, এটার ফার্স্ট পার্টটা কিন্তু আমরা অলরেডি ডিসকাশন করে ফেলেছি। তোমরা যদি অনলাইন টিউটোরিয়াল ক্লাসেস একটু সার্চ করো, দেখবে ফাইন্যান্সিয়াল মার্কেট পার্ট 1 বলে একটা কিন্তু অলরেডি ক্লাস আমাদের হয়ে গেছে। তো আজকে আমরা এই ফাইন্যান্সিয়াল মার্কেটের সেকেন্ড পার্টে চলে এসেছি। এবার এই চ্যাপ্টারটা নিয়ে আমি আগের ক্লাসেও তোমাদেরকে বলেছিলাম যে এই চ্যাপ্টারটা ইট কনসিস্টস অফ 8 মার্কস, 8 মার্কসের চ্যাপ্টার। তো এই 8 মার্কসটা কিভাবে ডিস্ট্রিবিউট করা আছে একটুখানি আরেকবার মনে করে নিই। এই 8 মার্কসটাতে আমাদের একটা 2 মার্কসের কোয়েশ্চেন আছে আর দুটো 3 মার্কসের কোয়েশ্চেন আছে, মানে টোটাল 3 মার্কসের দুটো কোয়েশ্চেন, 3 ইন্টু 2 6 মার্কস, আর 2 মার্কসের একটা কোয়েশ্চেন 2 ইন্টু 1 2 মার্কস, মানে এসএকিউ টাইপ 1 একটা আর এসএকিউ টাইপ 2 দুটো। তার মানে কিন্তু এখানে ওই বড় বড় যে 5 মার্কসের একটা আনসার, আমরা একটা আনসার লিখলাম 5 মার্কসের জন্য হয়ে গেল, সেরকম কিন্তু কনসেপ্ট নয়। তার মানে কি বলতো, একটুখানি ঘুরিয়ে ভাবি, মানে এই চ্যাপ্টারটা কিন্তু আমাদেরকে ইন ডিটেল করতে হবে, ওপরে ওপরে করে কিন্তু বড় বড় আনসারস প্রিপেয়ার করে গেলে হবে না। মানে এখান থেকে ছোট ছোট কোয়েশ্চেন্স কিন্তু আমাদের আসবে। এবার আর একটা জরুরি জিনিস, কেন কি আমরা জানি আমাদের অলরেডি এক্সামস নকিং দ্য ডোর। তো যেহেতু পরীক্ষা কাছাকাছি এসে গেছে, কয়েকটা ছোট্ট ছোট্ট ট্রিক আমাদের কিন্তু জেনে রাখতে হবে। সেটা হলো 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য আমরা কতটা লিখবো। ধরো আমরা একটা কিছু টপিক পড়েছি, সেই টপিকের সম্বন্ধে আমরা অনেকটা জানি, তার মানে 2 মার্কসের জন্য কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেনটা শুধু দেখা মাত্রই আমরা ঝাঁপিয়ে পড়লাম ওটা লিখতে, তা কিন্তু করব না। আমাদের কিন্তু মার্কসটা বুঝে লিখতে হবে। কেন বলতো, আমি জানি আমি অনেকটা লিখে এসেছি, টিচার আমাকে অনেকটা মার্কস দেবে, কিন্তু টিচারের হাতে কিন্তু মাত্র দুটো মার্কসই রয়েছে, তার বেশি কিন্তু সে দুয়ে কিন্তু সে 5 দিয়ে দিতে পারবে না। তাই জন্য টিচারের হাত কিন্তু একদম বাঁধা। তোমরা যতই লেখো না কেন 2 মার্কসে ম্যাক্সিমাম অ্যালট কিন্তু 2 মার্কসই করা যায়। 2 মার্কসের কোয়েশ্চেনে কিন্তু 5 নম্বর অ্যালট করতে পারি না আমরা। তাই জন্য বাড়িতে গিয়ে ভাবলাম অনেক মার্কস পেয়ে গেলাম, অথচ দেখলাম আমরা আসল জায়গাতে ঠিক মতন লিখতে পারলাম না বলে আমরা কিন্তু মার্কসটা বেশি স্কোর করতে পারলাম না। এটা একটু মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস, একটুখানি মন দিয়ে চিন্তা ভাবনা করে তারপরে আমরা পরীক্ষার জন্য পরীক্ষার এক্সামের দিন যাব। সেটা কি বলতো, এবার তো আমরা প্রথমবার পরীক্ষা দিতে বসছি, এই 4th সেমিস্টারের পরীক্ষা বোর্ডেও ফার্স্ট টাইম কন্ডাক্ট করছে এবং আমরাও কিন্তু ফার্স্ট টাইম, উই আর দ্য ফার্স্ট ব্যাচ যারা নাকি পরীক্ষা দিতে যাচ্ছি। তাই জন্য আমাদের জন্য কিন্তু এটা একটা নতুন মানে এক্সপিরিয়েন্স। তো এবার আমাদের কাছে কিন্তু মোট 2 ঘন্টা সময়, 2 আওয়ার্স এর মধ্যে আমাদের কিন্তু 40 মার্কস অ্যাটেম্প্ট করতে হবে। কিন্তু এই 40 মার্কসের কোয়েশ্চেনের জন্য তোমরা হয়তো অলরেডি জানো যে আমাদের বোর্ড আমাদের জন্য অনেকটা সুবিধা করে দিয়েছে। আমাদের কিন্তু এবার কোয়েশ্চেন পেপারটা 2x ফর্মুলাতে আমরা কোয়েশ্চেন পেপারটা পাবো, মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের আমরা কিন্তু দুটো করে অপশন পাবো। এতদিন কি হতো, কিছু কোয়েশ্চেনে আমরা অপশন পেতাম, কিছু কোয়েশ্চেন ওই একটাই কোয়েশ্চেন থাকতো যেটাকে আমাকে লিখতেই হবে, কোনো উপায় নেই, নো অপশন, নো অল্টারনেটিভ। কিন্তু এবার কিন্তু আমাদের কোয়েশ্চেন পেপারে প্রত্যেকটা কোয়েশ্চেনে আমরা দুটো করে অল্টারনেটিভ পাচ্ছি। মানে এই যে চ্যাপ্টারটা ফাইন্যান্সিয়াল মার্কেটের কথা তোমাদেরকে আমি শুরু করছিলাম,
এই চ্যাপ্টারে যেখানে আমার 2 মার্কসের একটা কোয়েশ্চেন, সেখানে আমি দুটো কোয়েশ্চেন পাচ্ছি। তো আউট অফ দোজ 2 কোয়েশ্চেন্স আমি যে কোনো একটা চুজ করব। আর যেখানে নাকি বললাম 3 মার্কসের দুটো কোয়েশ্চেন, সেখানে আমার अगेन 2x, মানে আমি কিন্তু 4টে কোয়েশ্চেন পাচ্ছি, A B C D। এই 4টে কোয়েশ্চেনের মধ্যে আমার কিন্তু যে কোনো দুটো অপশন চুজ করতে হবে। আমি কিন্তু A আর B অপশন চুজ করতে পারি, আমি C আর D অপশন চুজ করতে পারি, আমি A আর C করতে পারি, A আর D করতে পারি, B আর C করতে পারি, যে কোনো রকম পারমুটেশন কম্বিনেশন করতে পারি। আমাকে কিন্তু ওই 4টের মধ্যে যে কোনো দুটোকে চুজ করতে হবে। আগে কি হতো, একটা কোয়েশ্চেন তার অপশন দুটো, আবার আরেকটা কোয়েশ্চেন তার অপশন দুটো। বাট এবার আমার কাছে চয়েসটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেল, যে 4টের মধ্যে আমি যে কোনো দুটো, A আর D করি না যদি আমার মনে হয়, তো আমি B আর C করছি, বা আমি A আর D করছি, হোয়াট এভার ইজ ইউর চয়েস। তো প্লিজ চুজ ইউর কোয়েশ্চেন প্রপারলি, মন দিয়ে কোয়েশ্চেন পেপারটাকে আগে পড়বে। চয়েসেস গুলো কিন্তু ঠিক করা খুব জরুরি, স্পেশালি ফর দ্য কোয়েশ্চেন পেপার। এবার আমি আসছি আমাদের চ্যাপ্টারে। আমি ফিনান্সিয়াল মার্কেটের ফার্স্ট হাফ, মানে যেখানে নাকি আমি ফিনান্সিয়াল মার্কেট, তার কি ফিচার্স, তার কি ফাংশনস, তার টাইপোলজি, যেমন দু রকম ফিনান্সিয়াল মার্কেট হয়, ওয়ান ইজ কল্ড মানি মার্কেট, অ্যানাদার ইজ কল্ড ক্যাপিটাল মার্কেট। মানি মার্কেটের মধ্যে দুটো পার্ট আছে, অর্গানাইজড মানি মার্কেট, আনঅর্গানাইজড মানি মার্কেট। ক্যাপিটাল মার্কেটে মূলধন বাজারের মধ্যে আমরা দু রকম পেয়েছিলাম, একটা প্রাথমিক বাজার, একটা গৌণ বাজার। তো আমরা এই জিনিসগুলো কিন্তু অলরেডি আমাদের ফার্স্ট পার্টে পড়ে এসেছি। আজকে আমরা ফিনান্সিয়াল মার্কেটের সেকেন্ড পার্টটা শুরু করব। সো উইল স্টার্ট উইথ স্টক এক্সচেঞ্জ। আমরা স্টক এক্সচেঞ্জ দিয়ে শুরু করি। এই স্টক এক্সচেঞ্জ পার্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং পার্ট। কেন বলতো? কেন কি আমরা যদি টিভি চালাই, টিভিতে যদি কোনো, যেমন ধরো CNBC চ্যানেল আছে, NDTV চ্যানেল আছে, এরকম যদি চ্যানেলস গুলো আমরা একটু চালিয়ে দেখি, তোমরা দেখবে নিচে না স্ক্রোলিং যাচ্ছে, হ্যাঁ, নিচে দুটো কন্টিনিউয়াস স্ক্রোল করছে, দুটো লাইন যাচ্ছে, যার মধ্যে কিছুতে দেখবে লাল রঙের ইন্ডিকেশন আছে, কিছুতে দেখবে সবুজ রঙের ইন্ডিকেশন আছে। যখন ছোট ছিলাম তখন আমরা বুঝতে পারতাম না, কিন্তু আজকে যখন আমরা এই চ্যাপ্টারটা পড়ে নেব, আমরা কিন্তু পুরো ব্যাপারটা একদম ক্লিয়ারলি বুঝতে পারবো। ওখানে সিকিউরিটিজ এর এক্সচেঞ্জ হয় ওই মার্কেট গুলোতে, এবং ওই মার্কেট গুলোর সিকিউরিটি এক্সচেঞ্জ কিভাবে হয় সবটা আমরা কিন্তু আজকে আমাদের এই চ্যাপ্টারের ফিনান্সিয়াল মার্কেট চ্যাপ্টারের সেকেন্ড পার্টে জেনে নিতে পারবো। তো লেট আস স্টার্ট উইথ স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জে দেখো ডেফিনেশন কি বলছে। স্টক এক্সচেঞ্জের ডেফিনেশন, অ্যাকর্ডিং টু সিকিউরিটিজ কন্ট্রাক্ট রেগুলেশন অ্যাক্ট 1956, stock exchange can be defined as an association or an organization or body of individuals, whether incorporated or not, established for the purpose of assisting, regulating and controlling business in buying, selling and dealing in সিকিউরিটিজ। তার মানে কি বলতো, এই সমস্ত স্টক এক্সচেঞ্জে যেই অর্গানাইজেশন গুলো আছে, তারা কিন্তু সমস্তটাই বাইং, সেলিং অ্যান্ড ডিলিং ইন সিকিউরিটিজ নিয়েই কাজ করছে। অ্যাকর্ডিং টু পাইল, উনি ডিফাইন করেছেন, স্টক এক্সচেঞ্জ আর মার্কেট প্লেসেস ওয়্যার সিকিউরিটিজ দ্যাট হ্যাভ বিন লিস্টেড দেয়ার অন। একটা নতুন টার্ম পেলাম কিন্তু, লিস্টেড। কি মানে? মানে আমি যদি আমার কোনো শেয়ার, ধরো আই বিং আ কোম্পানি মাইসেলফ, আমি যদি আমার কোনো রকম শেয়ার মার্কেটে পারচেজিং বা সেলিং করতে চাই, মানে আমার শেয়ারস গুলোকে বিক্রি করতে চাই, এবং এটা চাই আমার শেয়ারস গুলো কেউ পারচেজ করুক, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু এনলিস্ট করাতে হবে নিজেকে, আমাকে কিন্তু লিস্টেড করাতে হবে আমার নামটা, আমার কোম্পানির নামটা ইনটু দ্য স্টক এক্সচেঞ্জ। Listed thereon may be bought or sold for either investment or speculation. মানে ইনভেস্টমেন্ট পারপাসে হতে পারে বা স্পেকুলেশন পারপাসেও কিন্তু অনেক সময় স্টক এক্সচেঞ্জে securities are being exchanged, that is bought and sold. In brief, it can be said that stock exchange is an organized capital market where listed shares, debentures, bonds and other long-term securities are bought and sold as per the rules and guidelines issued by the Securities and Exchange Board, SEBI, Securities and Exchange Board of India। তারা যে গাইডলাইন্স গুলো বা রুলস গুলো দিচ্ছে, তার এগেইনস্টে বট অ্যান্ড সোল্ড হচ্ছে ইন ইন্ডিয়া
we have two famous stock exchange. আমরা জানি আমাদের ইন্ডিয়াতে দুটো ফেমাস স্টক এক্সচেঞ্জ আছে, বলো তো কি কি? নাম্বার 1, Dalal Street, rather called as Bombay Stock Exchange, and the second one is National Stock Exchange, so BSE and NSE. But দেখবে আমরা যখন বইতে পড়বো, আমাদের বইতে কিন্তু অনেকগুলো স্টক এক্সচেঞ্জের নাম লেখা রয়েছে। উই হ্যাভ অ্যাকচুয়ালি ইন ইন্ডিয়া আমাদের 24টা স্টক এক্সচেঞ্জের নাম কিন্তু ম্যাক্সিমাম বুকসে আমরা দেখতে পাই। মানে those books which are being prescribed by West Bengal Council of Higher Secondary Education, সেই সমস্ত বইয়ের মধ্যে আমরা দেখবো টোটালি 24 স্টক এক্সচেঞ্জেস আছে। বাট আজকের ডেটে সমস্ত স্টক এক্সচেঞ্জ তো অ্যাক্টিভ নেই। আজকের ডেটে কিন্তু উই হ্যাভ অনলি 5 অ্যাক্টিভ স্টক এক্সচেঞ্জেস। তোমরা হয়তো জানো, যারা নাকি কলকাতায় আমরা আছি, আমরা জানি যে আমাদের ক্যালকাটা স্টক এক্সচেঞ্জও কিন্তু এতদিন অ্যাক্টিভ ছিল। এই 2025 এর সেপ্টেম্বর কি অক্টোবরে ওটাও কিন্তু বন্ধ হয়ে গেছে, এখন আর ক্যালকাটা স্টক এক্সচেঞ্জটা কিন্তু অ্যাক্টিভ নেই। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং পার্ট, তাই জন্য একদম মন দিয়ে কিন্তু শুনবে, জায়গা থেকে কিন্তু একদম সরবে না। সো আজকের ডেটে আমরা জানি আমাদের ইন্ডিয়াতে 5খানা অ্যাক্টিভ স্টক এক্সচেঞ্জ আছে। কি কি? দ্য ফার্স্ট ওয়ান আওয়ার দালাল স্ট্রিট, দ্যাট ইজ বম্বে স্টক এক্সচেঞ্জ। দ্য সেকেন্ড ওয়ান আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ NSE, BSE, NSE। দ্য থার্ড ওয়ান আমাদের হলো মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড, মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড। নাম্বার 4, মাল্টি কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভ এক্সচেঞ্জ লিমিটেড, Multi Commodity and Derivative Exchange Limited, and lastly National Commodity and Derivatives Exchange Limited. So we have active 5 stock exchanges where securities as well as commodities are being exchanged, that is bought and sold. তাহলে 5টা অ্যাক্টিভ, out of which দুটো আমাদের নিজেদের, যেটা আমরা খুব commonly known as BSE and NSE, Bombay Stock Exchange and National Stock Exchange. এবার চলে আসি আমাদের ফাংশনস অফ স্টক এক্সচেঞ্জ। দেখো, ফাংশনস অফ স্টক এক্সচেঞ্জে প্রথম ফাংশন সেটা কি? প্রোভাইডিং লিকুইডিটি অ্যান্ড মার্কেটেবিলিটি টু এক্সিস্টিং সিকিউরিটিজ। যেই সিকিউরিটিজ গুলো অলরেডি মার্কেটে আছে তাদেরকে প্রোভাইডিং লিকুইডিটি দেওয়া, মানে বট অ্যান্ড সোল্ড, যখনই পারচেজ হচ্ছে তখনই ক্যাশ আসছে, লিকুইড হয়ে যাচ্ছে। মানে আমি ধরো আমার সিকিউরিটিসটা মার্কেটে সেল করতে চাইছি, তুমি এসে মার্কেট থেকে কিনছো, তার মানে কি হচ্ছে? স্টক এক্সচেঞ্জ আমাকে হার্ড ক্যাশ পাওয়াচ্ছে। কিভাবে? আমি আমার সিকিউরিটিসটা সেল অফ করে দিচ্ছি, তুমি ওটা পারচেজ করে নিচ্ছ, তো তোমার ক্যাশটা আমার কাছে চলে আসছে, তো লিকুইডিটি প্রোভাইড করছে। অ্যান্ড মার্কেটেবিলিটি টু মাই সিকিউরিটিস, আমার সিকিউরিটিস গুলো একটা মার্কেট পাচ্ছে যেখানে নাকি ইট ক্যান বি পারচেজড অ্যান্ড সোল্ড। They can easily be converted into convert their money into securities and can reconvert their investment into cash. Next, pricing of securities. Stock exchange helps in trusted parties to know the current market prices of various securities, because as we know that the prices of the securities are determined here on the basis of demand and supply forces of securities. মানে স্টক এক্সচেঞ্জ কিন্তু প্রাইসটাকে ডিটারমাইন করে, যেখানে নাকি ডিমান্ড ফর দ্য সিকিউরিটিজ অ্যান্ড সাপ্লাই অফ দ্য সিকিউরিটিজটা বিচার করা হয়। মোবিলাইজেশন অফ সেভিংস, এইটা কিন্তু আমরা এই ফাইন্যান্সিয়াল মার্কেটের ক্ষেত্রে প্রথম থেকে শুনছি। কি বলতো? মোবিলাইজেশন অফ সেভিংস মানে সেভিংসটাকে মোবিলাইজ করতে সাহায্য করছে এক জায়গা থেকে আরেক জায়গায়। কার কাছ থেকে কার কাছে বলতো? ফ্রম দ্য সেভার্স টু দ্য ইনভেস্টার্স। সঞ্চয়কারী এবং বিনিয়োগকারীর মধ্যে কিন্তু মোবিলাইজ করতে আমাদেরকে কে সাহায্য করে? This market, financial market, rather stock exchange. Stock exchange provides opportunity of profitable investment of the surplus fund of the investors, which induces the investors to invest their fund into various securities. Next point, আসছি functions of stock exchange. Capital formation induces people to save money for making investment in profitable securities of the ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। ক্যাপিটাল ফরমেশন করতে সব সময় আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটটা কিন্তু সাহায্য করে। আমি প্রথম থেকে বলে যাচ্ছি যে ক্যাপিটাল ফরমেশন করতে মানে মূলধনের গঠনে কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেট প্লেজ আ ভাইটাল রোল। যে কোনো রকম মূলধনের গঠনে সবসময় মার্কেট প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল। নেক্সট, সেফটি অফ দ্য ট্রানজাকশন। দেখো, যদি আমি
এদিক ওদিক গিয়ে বিক্রি করি, তোমরা এদিক ওদিক থেকে আমাকে খুঁজে নিয়ে সেখান থেকে জিনিসগুলো কিনতে পারছো। এবার হতে পারে যে আমি কোনো রকম চিট করলাম, বা হতে পারে তোমরা চিট করলে আমাকে, বাট এই স্টক এক্সচেঞ্জে যখন আমরা এনলিস্ট করে নিচ্ছি, তুমিও যখন প্রপারলি এনলিস্টেড হয়ে এসে জিনিসটা কিনছো, ওটার ট্রানজাকশনটার কিন্তু আলটিমেট সেফটিটা বজায় থাকছে। এখানে কিন্তু কোনো রকম চুরি হওয়ার, সেফ আনসেফ কোনো ব্যাপার থেকে যাচ্ছে না, কোনো রকম ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হওয়ার সুযোগ থাকছে না। So stock exchange ensure fair dealings and safety of funds, as the members of the stock exchange have to perform transactions according to the prescribed rules and regulations which safeguard the interest of the investors. Next আসছি regulation of company management. As every company has to follow the rules and regulations framed by stock exchange, as it exercises and influence the management and the activities of the companies in public interest. Public interestটা কিন্তু মাথায় রেখে যে কোনো কোম্পানির ম্যানেজমেন্টকে কাজটা করতে হয়। রেগুলেশন, কোম্পানি ম্যানেজমেন্টকে কিন্তু রেগুলেশনের আন্ডারে থেকে কাজটা করতে হয়। তাই জন্য চিট করার জায়গা কিন্তু কোথাও নেই, মানে নিজেদের শুধু প্রফিটটুকু চিন্তা করে আমি ইনভেস্টার্স রেখে চিট করলাম, সেই প্রভিশনটা কিন্তু স্টক এক্সচেঞ্জ একদম বন্ধ করে দিচ্ছে। নেক্সট, ইকোনমিক ব্যারোমিটার। See the rise and the fall in the share prices. তোমরা নিশ্চয়ই দেখেছো কখনো কখনো শেয়ার মার্কেটটা খুব হাই হয়ে যায়, কখনো কখনো একদম লো হয়ে যায়, মানে মার্কেটের শেয়ার প্রাইসেস গুলো কিন্তু ঠিক একদম বিজনেস সাইকেলের মতন এরকম 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 আপ এন্ড ডাউন হতে থাকে। So the rise and fall in the share prices indicates booms and depressions in the corporate sector. So the price of the shares exercise influence on the economic conditions of a company. এবার আমরা আমাদের নেক্সট টপিক, দ্যাট ইজ ট্রেডিং অ্যান্ড অ্যাকাউন্ট সেটেলমেন্ট প্রসিডিওর ইন স্টক এক্সচেঞ্জে আসছি। দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট অফ দিস চ্যাপ্টার। কেন কি এখানে আমরা ডাইরেক্টলি জানতে পারবো স্টক এক্সচেঞ্জে ট্রেডিংটা হয় কিভাবে। আমরা সবাই দেখি বাড়িতে কেউ না কেউ, দাদা হোক, বাবা হোক, দিদি হোক, অনেকেই, কোনো রিলেটিভ হোক, কেউ না কেউ স্টক ট্রেডিং তো করছেই। আমরা খুব ইন্টারেস্ট নিয়ে বসি, কিন্তু আমরা কিছু বুঝতে পারি না যে কিভাবে এই ট্রেডিংটা করা হয়। আজকে আমরা জেনে যাবো, এরপর থেকে দেখবে আমাদের ওই ইন্টারেস্টটা আস্তে আস্তে বাড়তে থাকবে। So first one, trading and account settlement procedure. Before selling the security through stock exchange, the companies have to get their securities listed in the stock exchange. সব থেকে প্রথমে আমাদেরকে স্টক এক্সচেঞ্জে নিজেদের নামটাকে কিন্তু একদম এনলিস্ট করাতে হবে। The name of the company will be included in the list of securities only when the stock exchange authorities are satisfied with the financial soundness and other aspects of the company. আমি নিজে ইচ্ছে করে চাইলেই কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে নিজের নাম লেখাতে পারবো না। এটা তো স্কুলের স্পোর্টস নয় যে আমি এখানে পার্টিসিপেট করতে চাইছি বলে নাম লিখিয়ে ফেললাম, এটা স্কুলের স্পোর্টস নয়, দিস ইজ স্টক এক্সচেঞ্জ। তো স্টক এক্সচেঞ্জে কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে আগে নিজেদের সাউন্ডনেসটা, মানে আমি আই এম কেপেবল অফ হ্যান্ডলিং দিস থিংস, এটা আমাকে প্রমাণ করতে হবে। তো এটা প্রমাণ করার জন্য আমাকে সমস্ত ডকুমেন্টস জমা করতে হবে। যদি স্টক এক্সচেঞ্জ আমার ডকুমেন্টস গুলো দেখে স্যাটিসফাই হয়, তবে কিন্তু তারা আমাদের নামটা এনলিস্ট করে দেবে তাদের লিস্টেড shares এর লিস্টের মধ্যে। Traditionally, trading on stock exchange was done by the auction system. আগে না অকশন সিস্টেমে হতো, মানে আমি বিক্রি করতে চাইছি, আমি একটা অকশন দাম একটা লাগালাম, সেটা কেউ কিনতে চাইলো, সে কিনলো, ঠিক অন্য কেউ বললো না আমি এটা ছেড়ে দিতে চাই, সে ছেড়ে দিল, তো অকশন সিস্টেমে কাজটা হতো। But now this method has been replaced by online screen based electronic trading system at all stock exchanges. The procedure of purchase in of securities involve the following steps. সব থেকে প্রথমে আমাদের কিছু স্টেপস মেনটেন করতে হয়। Let us see স্টেপস গুলো কি কি। ফার্স্ট অফ অল, সিলেকশন অফ আ ব্রোকার। আমরা কিন্তু ডাইরেক্ট ট্রেডিং নিজেরা করতে পারি না, আমাদেরকে কিন্তু একটা ব্রোকারকে মাঝখান থেকে আগে সিলেক্ট করতে হয়, একজন ব্রোকার ধরতে হয় যে নাকি আমাদের হয়ে এই স্টক এক্সচেঞ্জের ডিলিং গুলো করবে। Trading of securities can only be done through the SEBI registered brokers who are the members of the stock exchange, যারা নাকি স্টক এক্সচেঞ্জের মেম্বার। মানে তুমি আমি যে কোনো কেউ চাইলাম আমরা ব্রোকার হয়ে যেতে পারি না, কিন্তু আমাকে কিন্তু সেবির গাইডলাইন্স মেনে নিজেদেরকে এনলিস্ট করাতে হবে অ্যাজ ব্রোকার। যদি আমি অ্যাজ ব্রোকার এনলিস্টেড হই, তবে কিন্তু আমি তোমার জন্য বা অনলাইন ট্রেডিংটা করতে পারবো। They may be individuals
they may be partnership firms or any corporate bodies. তো ব্রোকার কারা কারা হতে পারে? কোনো ইন্ডিভিজুয়াল হতে পারে, কোনো কর্পোরেট বডিজ হতে পারে, বা কোনো বিজনেস ফার্মসও কিন্তু হতে পারে। এরপরে আসছি সেকেন্ড স্টেপে, কি আমাকে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। হোয়াট ইজ দিস ডিম্যাট অ্যাকাউন্ট? এটা আবার কিরকম অ্যাকাউন্ট? আমরা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট পড়েছি, কারেন্ট অ্যাকাউন্ট পড়েছি, রেকারিং অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট পড়েছি, ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট পড়েছি। ডিম্যাট অ্যাকাউন্টটা আমরা আগে কখনো করিনি। নাও লেট আস সি হোয়াট ইজ ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট, opening and demat account with depository. মানে at present in India there are two depositories, NSDL and CDSL. বাট এই ডিম্যাট অ্যাকাউন্টটা কি? মানে আমি যখন আমার একটা ব্যাংকে গিয়ে বা কোনো ডিপোজিটরিতে গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করাই, which will only be dealing with my dematerialization of securities, মানে আমার এই সিকিউরিটিজ গুলোকে যেই অ্যাকাউন্টের থ্রুতে আমি এক্সচেঞ্জ করতে পারবো, মানে আইদার আই ক্যান পারচেজ দ্য সিকিউরিটিজ বা আই ক্যান সেল দ্য সিকিউরিটিজ। মানে ওই একটা ডিপোজিটরিতে গিয়ে আমাকে এই একটা অ্যাকাউন্ট খুলতে হবে, যেখানে নাকি যেটার দ্বারা আমরা কোন রকম স্টক এক্সচেঞ্জের ডিলিংস গুলো করতে পারবো। সো ফিফথ টাইপ অফ অ্যাকাউন্ট আমরা জানলাম কিন্তু আজকে। প্রথমে সেভিংস, তারপরে কারেন্ট, তারপরে ফিক্সড ডিপোজিট, তারপরে রেকারিং ডিপোজিট, আজকে জানলাম ডিম্যাট অ্যাকাউন্ট। Now there is no direct contact between the depository and the investor. Depository interacts with the investors through depository participants only. নতুন টার্মিনোলজি, ডিপি, ডিপোজিটরি পার্টিসিপেন্ট। এবার আমরা জানি এই ডিপোজিটরিটা কি। ডিপোজিটরিটা কি বলতো? ডিপোজিটরি হলো একটা অর্গানাইজেশন বা অ্যাসোসিয়েশন। এরা কি করে? এরা মধ্যস্থতা করে। বিটুইন হুম? বিটুইন দ্য সেলার অফ দ্য সিকিউরিটি অ্যান্ড দ্য পারচেজার অফ দ্য সিকিউরিটি। মানে একজন সেলার, একজন পারচেজার, একজন এই কোম্পানিটা বিক্রি করতে চাইছে নিজের শেয়ার, এই লোকটা কিনতে চাইছে ওই শেয়ারটা। এবার ও চাইলো আমি এখানে গিয়ে বিক্রি করে দিয়ে আসলাম, বা ও চাইলো আমি এখান থেকে এসে কিনে নিয়ে গেলাম। এটা তো ওরকম মার্কেট না যেখানে গিয়ে আমি দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম, দাদা এটা দিন তো আমাকে, আমি পয়সা দিলাম, উনি আমাকে জিনিস দিল। নট লাইক দিস। এটা কি হয়? হিয়ার ইজ এ সেলার, হিয়ার ইজ আ বায়ার। এবার এই সেলার আর বায়ারের মধ্যখানে একটা অ্যাসোসিয়েশন বা অর্গানাইজেশন আছে, হু ইজ কল্ড ডিপোজিটরি। ও কি করে? একে এখানে এনে জমা করতে হয় জিনিসটা, আর এ এখান থেকে এসে কেনে। বাট ডাইরেক্টলি কিন্তু এ কিনতে পারে না। কেন? কেন কি এই সেলার এবং ডিপোজিটরির মাঝখানে কিছু এজেন্টস বা ব্রোকার্সরা কাজ করে, হু আর নোন অ্যাজ ডিপোজিটরি ব্রোকার্স বা ডিপি। এই ডিপোজিটরি ব্রোকাররা কিন্তু ডাইরেক্ট না সেলার, এই ডাইরেক্ট বিটুইন ডিপোজিটরি অ্যান্ড সেলার বা ডিপোজিটরি অ্যান্ড পারচেজার, এদের মাঝখানে কিন্তু এই ডিপোজিটরি ব্রোকার্স যারা, তারা কাজগুলো করে। মানে ডিপোজিটরির কিন্তু কখনোই দু রকম ডিপোজিটরি, দুটো ডিপোজিটরি আছে, একটা হলো এনএসডিএল, একটা সিডিএসএল, আমরা ডিটেইলে পরে পড়বো। এরা কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টে নেই, না সেলারের সাথে না পারচেজারের সাথে। মাঝখানে তারা কারা কন্ট্যাক্টে আছে? ডিপোজিটরি ব্রোকার্সরা, পার্টিসিপেন্টসরা। তারপরে আমরা কি করব? থার্ড পয়েন্টে প্রথমে তো আমরা ব্রোকার সিলেক্ট করলাম, তারপরে আমরা দেখলাম ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করব, তারপরে আমরা কি করব? প্লেসিং দ্য অর্ডার। দ্য অর্ডার ইজ প্লেসড উইথ দ্য ব্রোকার which can be communicated to the broker either personally or through telephone, email, etc. The instructions specify the security is to be bought or sold and the price range within which order is to be executed. মানে আমি প্লেস করলাম অর্ডারটা, এবার এক্সিকিউটিং দ্য অর্ডার হবে। As per the instruction of the investor, the broker executes the order that is buying or selling the securities. Now, lastly, settlement of transaction. Transactions are settled through making payments for purchase and delivery of the securities. The buyer makes the payment for securities purchased through his trading account, and the securities are transferred from the seller to the buyer through their demat account. Now, delivery of securities and payment received from the buyer are completed on T+1 basis. নতুন একটা টার্ম, T+1 basis। কি এই জিনিসটা? T+1 is a new concept which is being used nowadays. আগে আমরা এই T+1 টার্মটা ইউজ করতাম না, আমরা আগে T+2 ওয়ার্ডটা ইউজ করতাম। তাহলে এই T+2 বা T+1 টার্মটা কি একটুখানি আগে বুঝে নিই। T+2 মানে যেদিনকে ট্রানজাকশন ডেট, তার থেকে দুদিন ওয়ার্কিং ডেজ, 2 working days transaction day মানে T, transaction date
+2 ওয়ার্কিং ডেজ এর মধ্যে টাকাটা ট্রান্সফার হয়ে যেত এবং সিকিউরিটিজটা আমার অ্যাকাউন্টে চলে আসতো। বাট সিন্স এই T+2 দিয়ে আমার টোটাল 3 দিন লেগে যেত একটা ট্রানজাকশন পুরো কমপ্লিট হতে, নতুন সেবি কিছু গাইডলাইন্স দিয়েছে। সেবি বলেছে এই স্টক এক্সচেঞ্জে এই ডিলিং গুলো অনেকটা বেশি লং প্রসেস নিয়ে নিচ্ছে, মানে 3টে ওয়ার্কিং ডে, মাঝখানে যদি দুটো ছুটির দিন পড়ে যায় টোটাল 5টা দিন আটকে যাচ্ছে। তাই জন্য সেবি নতুন গাইডলাইন্সে বার করেছে যে এটা আমরা T+2 ব্যাপারটাকে সরিয়ে দিয়ে we will come to T+1 মানে ট্রানজাকশন ডে প্লাস 1 ওয়ার্কিং ডে। তো T+1 বেসিসে মানে আজকে যদি তুমি ট্রানজাকশন করো বাই কালকে তোমার টাকা চলে যাবে তোমার অ্যাকাউন্ট থেকে, তোমার অ্যাকাউন্টে শেয়ার চলে আসবে, বা তুমি যদি সেল আউট করো তোমার অ্যাকাউন্ট থেকে শেয়ারটা চলে যাবে, সিকিউরিটিটা চলে যাবে, তোমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসবে। সো দিস T+1 বেসিসে কিন্তু পুরো সেটেলমেন্ট অফ ট্রানজাকশনটা হয়ে যাচ্ছে। আরেকবার রিপিট করে দিই, 5টা স্টেপ। প্রথমে সিলেক্টিং অফ দ্য ব্রোকার, সেকেন্ড ওপেনিং অফ আ ডিম্যাট অ্যাকাউন্ট, থার্ড প্লেসিং দ্য অর্ডার, ফোর্থ এক্সিকিউটিং দ্য অর্ডার, and 5 সেটেলমেন্ট অফ দ্য পেমেন্ট। এবার একটু আগে বুঝাচ্ছিলাম না তোমাদেরকে আমি ডিমেটেরিয়ালাইজেশন বা ডিম্যাট, হোয়াট ইজ দিস ডিমেটেরিয়ালাইজেশন অফ সিকিউরিটিজ? In case of purchase and sale of shares, the ownership of share is transferred from the seller to the buyer through transfer of share certificate. মানে ওনারশিপটা ধরো আমার কাছে একটা শেয়ার আছে, এবার আমার শেয়ারটা তো আমার, আমি তোমাকে যখন দেব তার জন্য আমি তোমাকে কিভাবে দেব, একটা সার্টিফিকেট দেব যে আজকের থেকে তুমি আমাকে টাকা দিয়েছো, তার বিনিময়ে আমি আমার শেয়ারের পার্টটা তোমাকে ট্রান্সফার করলাম। তো এটা কিভাবে হতো, শেয়ার সার্টিফিকেট দিয়ে ট্রান্সফারটা হতো। But there are chances of theft, delay and other problems of paperwork in case of such transfer. তো এই ট্রান্সফারটা হতে কিন্তু ডিলে হচ্ছিল। In order to eliminate these problems, at present the electronic book entry system has been introduced through which the shares sold are transferred from the seller's account to the buyer's account. For this transfer, both buyer and seller have to open a ডিম্যাট অ্যাকাউন্ট। মানে শুধু তুমি অ্যাজ আ পারচেজার তোমার ডিম্যাট অ্যাকাউন্ট থাকলে কিন্তু হবে না, আই মাইসেলফ অ্যাজ আ সেলারও কিন্তু আমারও কিন্তু ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে, তবে আমরা উই ক্যান গো ফর সাচ ট্রানজাকশনস। The process of transferring shares through such a demat account is called dematerialization of securities. In other words, we can say dematerialization of securities refer to the process of transferring securities from the demat account of the seller to the demat account of the buyer through an electronic book entry. এবার আমি তোমাদেরকে বললাম যে এই যে ডিম্যাট অ্যাকাউন্টের কনসেপ্টটা আমরা দেখলাম, তারপরেও কি বললাম যে আমি কিন্তু ডাইরেক্টলি পারচেজার আর সেলার ডিম্যাট অ্যাকাউন্টের থ্রুতে পারচেজিং এন্ড সেলিং অফ সিকিউরিটিজ করতে পারে না, মাঝখানে কাকে রাখতে হয়, ডিপোজিটরিজ। তো ডিপোজিটরি ইনস্টিটিউশনস আমি বলেছি আমাদের দুখানা ডিপোজিটরি ইনস্টিটিউশনস আছে, একটা হলো NSDL and the other one is CDSL. NSDL মানে National Securities Depository Limited, NSDL. It was established as a public limited company in 1996 according to the Indian Companies Act. The company was jointly formed by IDBI, UTI, NSEI and SBI. Broker and financial institutions can work as depository participants of NSDL. And the next one is CDSL, that is Central Depository Services Limited. এরা কবে স্টার্ট করেছিল? CDSL started work as a depository institution on approval of SEBI on 8th February 1997. Bombay Stock Exchange established CDSL jointly with SBI, Standard Chartered Bank, Bank of Baroda, and Union Bank of India. LIC, GIC, and BSC work under this institution. So, দুটো depository, CDSL, NSDL. Now, আমরা প্রথম কি পড়লাম, স্টক এক্সচেঞ্জ কি, দুজন লোক বায়ার অ্যান্ড সেলার, মাঝখানে কাকে দরকার, কিভাবে করতে পারে, ডিম্যাট অ্যাকাউন্ট, ডিমেটেরিয়ালাইজেশন অফ সিকিউরিটিজ,
ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে ট্রেডিং করার প্রসেস কি, মাঝখানে প্রসেস করলাম। মাঝখানে ডিপোজিটরি কি কাজ করে, কজন ডিপোজিটরি আছে, দুজন ডিপোজিটরি আছে। এবার যে এই ডিপোজিটরিরা যে কাজটা করবে, কোথায় করবে? স্টক এক্সচেঞ্জে বসে। দুটো স্টক এক্সচেঞ্জ, ওয়ান ইজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ or NSEI, National Stock Exchange of India, and the next one is Bombay Stock Exchange. পরপর দুটো দেখে নেব। The National Stock Exchange of India was established at Mumbai in November 1992 with equity capital of rupees 25 crores on the recommendation of a committee headed by Shri M.J. Firwani in order to provide a nationwide online trading facilities to the buyers and sellers of the securities. তো buyer and seller of securities এরকে একটা অনলাইন প্ল্যাটফর্ম দেওয়ার জন্য 1992 নভেম্বরে একটা কমিটি তৈরি হয়েছিল, যার রেকমেন্ডেশনে একটা নেশন ওয়াইড অনলাইন ট্রেডিং ফেসিলিটিস প্রোভাইড করা হয়েছে বায়ার্স অ্যান্ড সেলার্স এরকে। It began its operations on 1st July 1994. All India financial institutions like IDBI, IFCI, LICI, GICI, etc. are, and the public sector commercial banks are its promoters. Now, stock exchange, NSE segments আছে তিনখানা। কি কি segments আছে? The first segment is capital market segment. The second segment is wholesale debt market segment. And the third one is future and option segment. Capital market segment কি দেখো? Capital market segment provides an efficient and transparent platform to the buyers and sellers of securities for trading in equity shares, preference shares, debentures, and government securities. Wholesale market কি করছে? Wholesale market segment, rather wholesale debt market segment, provides a trading platform for treasury bills, commercial papers, certificate of deposits, etc. And lastly, future and option segment কি করছে? It provides right to the buyers and the sellers of the securities to buy and sell securities at a specified price within a set of time in future through segments. তাহলে আমরা তিনটা সেগমেন্ট দেখলাম NSEI এর। প্রথম সেগমেন্ট আমরা কি দেখলাম NSEI এর? ফার্স্ট সেগমেন্ট ওয়াজ ক্যাপিটাল মার্কেট সেগমেন্ট, সেকেন্ড সেগমেন্ট হলো হোলসেল ডেট মার্কেট সেগমেন্ট, অ্যান্ড ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্ট। এবার দেখে নেব এদের objectives গুলো কি কি। Objectives of NSEI, very important for all of us. Number one, objective কি কি ছিল? First one ছিল to provide a nationwide trading facility for all types of securities, মানে সব ধরনের each and every type of securities এর জন্য একটা nationwide platform তৈরি করে দেওয়া, trading facility provide করা। Number two, to ensure equal access to all the buyers and sellers of securities through an appropriate communication network. কেন এগুলো করা হয়েছিল? এদের উদ্দেশ্যগুলো কি কি ছিল? তো প্রথমটা ছিল একটা অনলাইন নেশন ওয়াইড একখানা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া। সেকেন্ডটা হলো ইকুয়াল অ্যাক্সেস, বায়ার্সদেরও যেরকম অ্যাক্সেস থাকবে সেলার্সদেরও কিন্তু সেম অ্যাক্সেস থাকবে। Number three, to provide a fair, efficient and transparent securities market to the investors using electronic trading system. আজকাল দেখেছো তো আমরা কিন্তু কোনো কিছুই হাতে লিখে আর করি না, সবই আমরা অনলাইন করি। তাহলে অনলাইন ট্রেডিং ফ্যাসিলিটিটা প্রোভাইড করার জন্য NSEI কিন্তু সর্বপ্রথম এগিয়েছিল। To settle the transactions relating to buy and selling of securities very quickly. আগে দেখো কাউকে যদি কোনো খবর পাঠাতে হতো আমরা চিঠি লিখতাম, চিঠি লিখে সেটাকে পাঠাতাম। আজকে কি করি? একটা ক্লিক করি, তার কাছে খবর পৌঁছে গেল। তো সিমিলারলি আগে যখন কোনো কোম্পানি শেয়ার ইস্যু করতো, নর্মালি যখন বাইরে ডাইরেক্ট ইস্যু করতো তখন কি করতো? সে আগে অ্যানাউন্সমেন্ট করতো এই দিনে ইস্যু করা হবে, তারপরে লোকজন সেটাকে জানতে পারতো, তারপরে লোকজন সেটার অ্যাপ্লিকেশন মানি দিয়ে ফর্ম ফিল আপ করতো, সেটা জমা করতো। ইট উড হ্যাভ বিন আ বিগ প্রসেস। আজকে কি সিম্পল একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলো, সামনে গিয়ে বসো, একটা ক্লিক করো, the share is yours, the money is going out. মানে শুধু একটা ক্লিকে ভেরি কুইকলি, একটা সিম্পল ক্লিকে কিন্তু পুরো দুনিয়াটা তোমার সামনে চলে আসছে। To meet the requirements of international standards of securities and lastly to reduce the cost of transaction. একটা ট্রানজাকশন করতে কিন্তু অনেকটা কম খরচা হচ্ছে। যদি আমরা ওইভাবে আগের প্রসেসে অপশন মেথডে যেতাম
তাহলে কিন্তু অনেক বেশি খরচা হতো। আজকে কিন্তু শুধু একটা ক্লিকে সমস্তটা আমার অ্যাকাউন্টে চলে আসছে। তো আমরা NSEI এর সম্বন্ধে জানলাম, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এবার একটুখানি আমরা বম্বে স্টক এক্সচেঞ্জ, which is commonly known as দালাল স্ট্রিট। তো BSE সম্বন্ধে একটু জেনে নিই। Bombay Stock Exchange is the oldest stock exchange in Asia. It was established in 1875 when its name was the Native Share and Stock Brokers Association. প্রথমে কিন্তু বম্বে স্টক এক্সচেঞ্জ BSE নামটা হয়নি। আগে কি নাম ছিল? আগে নাম ছিল দ্য নেটিভ শেয়ার অ্যান্ড স্টক ব্রোকার্স অ্যাসোসিয়েশন। এইভাবে অ্যাসোসিয়েশনটা কিন্তু শুরু হয়েছিল। BSE is the first stock exchange in the country which obtained permanent recognition in 1956 from the government of India. Maharashtra government দিয়েছিল under the Securities Contract Regulation Act 1956. It is the world's #1 exchange in terms of number of listed companies. যতগুলো লিস্টেড কোম্পানি আছে তার মধ্যে কিন্তু ইন্ডিয়াতে একদম ওয়ার্ল্ডে #1। ইন্ডিয়া থেকে ছাড়িয়ে এগিয়ে আমরা ওয়ার্ল্ড অব্দি কিন্তু অলরেডি পৌঁছে গেছি। অ্যান্ড ওয়ার্ল্ডস 5th ইন দ্য ট্রানজাকশন নাম্বার, যতগুলো ট্রানজাকশন পার ডেতে হয় তার মধ্যে 5th নাম্বারে কিন্তু আমাদের দালাল স্ট্রিট অলরেডি এসে গেছে। BSE ইন্ডেক্স ইজ পপুলারলি নোন অ্যাজ সেন্সেক্স। নাও সেগমেন্টস, ওখানেও 3টে সেগমেন্ট দেখেছিলাম NSE তে, এখানেও 3টে সেগমেন্ট আছে। ফার্স্ট সেগমেন্ট ইকুইটি সেগমেন্ট, নাম্বার 2 ডেট সেগমেন্ট, অ্যান্ড নাম্বার 3 ফরওয়ার্ড ট্রানজাকশন সেগমেন্ট। এর অবজেক্টিভস গুলো চট করে দেখে নিন, শুধু পয়েন্টস গুলো মনে রাখতে হবে, বিকজ আমাদের এখান থেকে কিন্তু 3 মার্কস বা 2 মার্কস এর কোয়েশ্চেন। To encourage people to invest their savings into securities through providing a fair and efficient and transparent securities market, settle the transactions relating to buying and selling of securities খুব তাড়াতাড়ি very quickly করার জন্য এটা দরকার। To make the savings productive through transferring funds savers থেকে বিজনেস ফার্মস এর কাছে যাতে টাকাটা চলে যেতে পারে তার জন্য ক্যাপিটাল মার্কেট কিন্তু সর্বদা আমাদের পাশে দাঁড়িয়ে আছে। To provide equal facility for buying and selling of securities to all the investors, and lastly to provide a nationwide trading facility for securities instead of regional based trading. আমাদের লাস্ট টপিক SEBI, Securities and Exchange Board of India, SEBI. The Securities and Exchange Board of India was established on 12th April 1988 by the Government of India to maintain a proper control over the activities. পুরো ব্যাপারটার উপরে সবথেকে উপরে কে? SEBI. SEBI কি করছে? SEBI ব্যাপারটাকে পুরোটা রেগুলেট করছে। রুলস এন্ড রেগুলেশনস laid down by SEBI over the activities of the capital market in order to strengthen the economic condition of the country. 30th January 1992 te SEBI was granted legal status, and with the enactment of the Securities and Exchange Board of India Act 1992, and on 12th April 1992 SEBI became the autonomous body, short note on SEBI definitely aste pare tomader jonno, and the official regulator of India's capital market to protect investors and promote market development. In brief, ছোট করে যদি বলতে চাই তাহলে SEBI বলতে আমরা কি বুঝবো? SEBI is a regulatory body established by the government of India which regulate the securities market for protecting the interestটাকে প্রোটেক্ট করছে কিন্তু of the investors, যারা নাকি বিনিয়োগ করছে তাদের যে ইন্টারেস্টটা আছে সেটাকে প্রপারলি প্রোটেক্ট করতে সাহায্য করছে by ensuring fairness, transparency and efficiency in the trading of securities. Objects point wise, number 1 regulation of capital market, পুরো ক্যাপিটাল মার্কেটটাকে রেগুলেট করছে SEBI। আর মানি মার্কেট কে রেগুলেট করছে মনে পড়ছে একটুখানি? Yes, RBI, that too the organized money market. Protection to the investors, prevention of trading malpractices, control over the brokers এর উপর proper control SEBI রাখে, enforcement of corporate governance of companies, promoting and developing capital market, and lastly to sum up the ultimate objectives of the SEBI is to protect the interest of the investors and to promote the development of securities market and to regulate the working of securities market. Last topic, that is functions of SEBI. SEBI একটা অর্গানাইজেশন যার নাকি কিছু ফাংশনস আছে। প্রথম কাজ প্রোটেক্টিভ ফাংশন, মানে সুরক্ষামূলক কিছু কাজ, প্রোটেক্টিভ ফাংশনস দেখো। সেকেন্ড ওয়ান ডেভেলপমেন্ট ফাংশন, দ্যাট ইজ উন্নয়নমূলক কাজ, and the third one regulatory function,
rather known as নিয়ন্ত্রণমূলক কাজ। তো protective function, development function and regulatory function. Protective function এ কি কি কাজ করছে? Prevention of price rigging, মানে দামের যে জালিয়াতি, এটা তো শুনেছো নিশ্চয়ই, দামের জালিয়াতি হচ্ছে, প্রাইস রিগিং চারদিকে হচ্ছে। এই দামের জালিয়াতিটা কিন্তু সেবির প্রোটেক্টিভ ফাংশনের মধ্যে আসছে, ওরা কিন্তু এটাকে প্রহিবিট করছে, আটকাচ্ছে জিনিসটা হতে। That is, SEBI prohibits the manipulation of the prices of securities with objective of inflation or depressing the market prices of the securities. Prevention of insider trading টাকেও প্রিভেন্ট করছে। ইনসাইডার ট্রেডিং মানে SEBI prevent the buying and selling of securities by those person, যেমন নাকি অনেক সময় দেখি আমরা কোনো কোম্পানির যারা ডিরেক্টরস আছে বা উপরের কর্তারা যারা সবাই আছে, যারা আপার লেভেল ম্যানেজমেন্টে আছে, তারা কি করে, তারা সমস্ত কিছু তো ভেতর থেকে জানতে পেরে যায়, তারা ভেতরে ভেতরে জিনিসগুলোকে বিক্রি করে দেয় এবং প্রফিটটা তারা নিজেরা কামিয়ে নেয়। সেবি কিন্তু এগুলো হতে অ্যাবসলিউটলি আটকায়। So SEBI prevents the buying and selling of securities by those person like the directors, promoters, etc. of the company who have some secret information about the company and who wish to take the advantage of those secret informations. Next, prevention of any type of fraudulent and unfair trade practices. কোনো রকম unfair trade practices হতে কিন্তু SEBI prevent করছে। SEBI মাঝে মধ্যে অনেক রকম এডুকেশনাল অ্যাক্টিভিটিসও করে, যেমন ধরো SEBI অনেক রকম গাইডলাইন্স শো করে যেটা নাকি বুঝিয়ে দেয় যে এই রকম সেভারাল স্টেপস মেনটেন করলে কোনো রকম প্রবলেমের সম্মুখীন হতে হবে না। নেক্সট কামস দ্য ডেভেলপমেন্ট ফাংশনস। ডেভেলপমেন্ট ফাংশনস এর মধ্যে ফার্স্ট ওয়ান, অ্যারেঞ্জমেন্ট ফর ট্রেনিং। SEBI কিন্তু মাঝে মাঝেই ট্রেনিং ফেসিলিটি প্রোভাইড করে টু দেয়ার ব্রোকার্স, সাব ব্রোকার্স, এজেন্টস, ট্রান্সফার এজেন্টস, portfolio managers, etc. Research work SEBI করে for the development of the capital market. SEBI publicity of the information গুলোকে পাবলিসাইজ করে দিচ্ছে, যাকে নাকি নর্মাল ইনভেস্টার্স যারা নাকি অত বেশি ইনফরমেশন পায় না, পেতে পারে না, বা কোনো ফাইন্যান্সিয়াল ব্রোকারদেরকে ধরতে পারে না, তারাও কিন্তু ইনফরমেশন গুলো পেয়ে যায়। And last one is registration of the foreign institutional investors for the development and the growth of the Indian capital market. Last function, that is regulatory function. Number 1, promoting the code of conduct. Number 2, registration. Number 3, controlling collective investment schemes. And lastly, inspection and auditing. Now, here we end the chapter financial market. এবার আমরা কিছু মডেল কোয়েশ্চেন্স দেখে নেব যে এই চ্যাপ্টার থেকে কি রকম মডেল কোয়েশ্চেন্স আসতে পারে। Before I start, the first and the foremost important information that is to be given to you. তোমাদের এটা জানা খুব দরকার যে এই যে কোয়েশ্চেন গুলো দিলাম বা এই যে কোয়েশ্চেন গুলো আমি তোমাদেরকে এখন বলছি, শুধু এইগুলোই কিন্তু আলটিমেট কোয়েশ্চেন নয়। এছাড়া এই চ্যাপ্টার থেকে কিন্তু আরো অনেক কোয়েশ্চেন হতে পারে। আমি জাস্ট তোমাদেরকে শুধু এক্সাম্পল দেখাচ্ছি যে এই রকম কোয়েশ্চেন গুলো হতে পারে। আমি বলেছি 2 মার্কস আর 3 মার্কসের কোয়েশ্চেন আছে, তো প্রথমে আমরা দেখব 2 মার্কসের কি কি কোয়েশ্চেন। ফার্স্ট কোয়েশ্চেন, what are the instruments of the money market? মানি মার্কেটের কি কি ইনস্ট্রুমেন্টস আছে? রাইট এ শর্ট নোট অন ট্রেজারি বিল, সরকারি বিলের উপর শর্ট নোট। What are the two segments of capital market? What are the two segments? Primary market and secondary market. Mention the names of the two segments of money market. Organized money market, unorganized money market. Write two functions of capital market. Capital market এর যে কোনো দুটো ফাংশন, যখন এরকম টু ফাংশনস বলা আছে তখন কিন্তু ফাংশন গুলোকে এক এক লাইনে ডিসক্রাইব করা খুব জরুরি। Write any two protective functions of SEBI. একটু আগে protective functions, development functions and regulatory function করিয়েছি। What is demat account? Demat account টা কি? And lastly, what is SEBI? Securities and Exchange Board of India. The last part of this chapter coming to an end. Model questions for 3 marks question. 3 marks এর দেখো কিছু কিছু questions আমি তোমাদের সাথে একটুখানি তোমাদের বলে নিই। The first one, discuss briefly the functions of financial market. Write the salient features of money market. State 3 points of differences between organized market and unorganized market. I repeat once again, 3 points mention করা রয়েছে, 6টা পয়েন্ট লেখার দরকার নেই, 3 points enough for it. But
ডিস্টিংগুইশ বিটুইন ক্যাপিটাল মার্কেট এন্ড মানি মার্কেট। এখানে দেখো পয়েন্টস বলা নেই, 3টে পয়েন্ট কি 5টা পয়েন্ট। আমরা 3টে 4টে ম্যাক্সিমাম 5টা অব্দি লিখবো, তার বেশি কিন্তু লিখবো না, কারণ কি টিচারের হাতে মাত্র 3টে মার্কসই আছে, তার বেশি মার্কস দেওয়ার মতন নেই। রাইট, ব্রিফলি এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ ক্যাপিটাল মার্কেট। রাইট এনি 3 ফিচার্স অফ নিউ ইস্যু মার্কেট। নিউ ইস্যু মার্কেটের আরেকটা নাম কি বলতো? বলেছিলাম আরেকটা নেম ফর নিউ ইস্যু, ফ্রেশ ইস্যু মার্কেট কাকে বলা হয়? রাইট, প্রাইমারি মার্কেটকে। Explain any 3 methods of raising finance from primary market. Raising finance এর 5টা মেথড বলেছিলাম। Briefly explain the 3 important functions of stock exchange. 3টে important functions stock exchange এর, what are the objectives of NSEI. Briefly explain any 3 development functions of SEBI. And lastly, briefly explain the concept of dematerialization of securities. তো এইটা ছিল আমাদের টোটাল ফাইন্যান্সিয়াল মার্কেট। আই হোপ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো রকম কোনো কিছু কোয়েরি থাকে, প্লিজ ডু রাইট টু মি টু দ্য কমেন্ট সেকশন। থ্যাংক ইউ।